প্রথমে আপনাদেরকে আমি আগে ভৌগোলিক অবস্থাটা বুঝাই। ধরে নেন এই গোটা মসজিদ এটা হচ্ছে ফিলিস্তিন, এই মসজিদ এটা হচ্ছে ফিলিস্তিন। এখন আপনাদেরকে বলবো, মনে রাখবেন, এই মসজিদ এটা হচ্ছে ফিলিস্তিন। মসজিদের এই পাশে যে জায়গাটা, এটা পুরোটা হচ্ছে মিশর, ইজিপ্ট, মিশর, বুঝছেন? এটা হচ্ছে মিশর। এই জায়গাটা হচ্ছে জর্ডান। মসজিদের এই পাশে জায়গাটা জর্ডান, এই পাশে জায়গাটা লেবানন। এখন ফাঁকা থাকলো এই কর্নার আর এই কর্নার। এই কর্নারটা হচ্ছে ইরাক আর এই কর্নারটা হচ্ছে সিরিয়া। ক্লিয়ার না? এটা হচ্ছে মিশর, খেয়াল রাখবেন। এটা মিশর, এটা ইরাক, এটা জর্ডান, এটা সিরিয়া আর এটা লেবানন। ক্লিয়ার না? এখন এটা হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে ফিলিস্তিন। ইসরায়েলের কোনো গন্ধ নাই, এটা হচ্ছে ফিলিস্তিন। আর এই পার্শ্ব, পশ্চিম পার্শ্ব, এটা পুরোটা হচ্ছে সমুদ্র। এখন এটা যেটা আছে এরকম ছিল। আমাদের নবীজির জামাইয়ের মধ্যে একজন জামাই ছিলেন, নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তার মৃত্যুর 700 বছর পরে একজন ব্যক্তি তার সন্তানের নাম রাখেন উসমান। একজন ব্যক্তি ওই নামকরণে নাম রাখেন উসমান 700 বছর পরে। যে ব্যক্তি নাম রাখেন তার নাম ছিল আর্তুরুল বেগ। আমরা অনেকে নাম জানবো, কারণ এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল যত নাটক ড্রামা আছে এর মধ্যে তুর্কি ড্রামা যেটা আর্তুরুল, এটা আমরা অনেকেই নাম জানবো। এই আর্তুরুল বেগ তার সন্তানের নাম রাখেন উসমান বেগ। এখন এই ওসমান বেগ 1300 যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 700 বছর পরে আর্তুরুল বে তার সন্তানের নাম রাখেন ওসমান বে। এখন ওসমান বে নাম রাখার পর যখন 1300 খ্রিস্টাব্দ হয়, 1300 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে ওসমান এবং তার সন্তানেরা, তার সাথী সঙ্গীরা, এরা মিলে একটা পুরো সাম্রাজ্য গঠন করে। সেই সাম্রাজ্যের নাম হচ্ছে উসমানীয় খেলাফত। এই খেলাফতের সময়কাল ছিল 600 বা 700 বছর। এই 600 বা 700 বছর ধরলে 13 থেকে 6 বা 7 ধরেন, দেখবেন 1800-তে এসে ঠেকে যায়। 1800 খ্রিস্টাব্দের পর থেকে আমরা জানি এই দেশগুলোতে ইংরেজরা এসে শাসন করছে। তাহলে ইংরেজদের পূর্বে শাসন করছে কারা? ওসমানীয়রা। কিন্তু আমরা এটা ইতিহাসে জানি না। আমরা যারা বই পড়ছি আমরা জানি না ওসমানীয়রা কারা। কারণ বই পুস্তকে কোথাও ওসমানীয় লেখা নেই, বই পুস্তকে লেখা আছে অটোম্যান। এর নাম আমরা সকলেই শুনছি না? অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান এম্পায়ার। এরা যখন 700 বছর গোটা পৃথিবী শাসন করছে, এদের দখলে ছিল এশিয়া মহাদেশ, এদের দখলে ছিল ইউরোপ, এদের দখলে ছিল মধ্যপ্রাচ্য, সব এরা শাসন করে গেছে। তো এরা যখন শাসন করে, এদের শাসনাধীন অঞ্চল ছিল ফিলিস্তিন, এদের শাসন অঞ্চল ছিল জর্ডান, লেবানন, তারপর সিরিয়া। এগুলো সব হচ্ছে ওসমানীয়দের, অটোম্যানদের হাতে ছিল, বুঝছেন? তারা এটা শাসন করছে। করার পরে এই সময় কিন্তু ইসরায়েলের কোনো নামগন্ধ ছিল না। এখন ওসমানীয়রা যখন খেলাফত চালায়, যখন অটোম্যান সাম্রাজ্য চলে, এই সময় ওই ফিলিস্তিন, জর্ডান এগুলাতে ইহুদিরা বসবাস করত। ফিলিস্তিন নামক জায়গাতে ইহুদিরা বসবাস করত। ওসমানীয়রা তারা কখনোই ইহুদি বা মুসলিম যারা যেটাই বলেন, ওসমানীয়রা তো মুসলিম, তারা কাহারও ওপর কোনো জুলুম নির্যাতন করতো না তারা। তো ওদের সাম্রাজ্যে ফিলিস্তিনে ইহুদিরা খুব ভালো ছিল। এই দিকে ইউরোপ মহাদেশে ইহুদিদেরকে মানুষ প্রচুর অত্যাচার করত, যেখানেই পেত সেখানেই হত্যা, মানে তারা নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সময় একজন বড় লেখক, সে ইহুদি লেখক, সে লেখে যে ইহুদিরা যদি মানুষের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচতে চায়, তাহলে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন করতে হবে। বাঁচতে চাও, রাষ্ট্র গঠন করো, এবং এটা এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রতে ইহুদি ছাড়া আর অন্য কোনো ধর্মের লোক থাকবে
না, এই মতবাদকে বলা হয় জায়নিজম। এর নাম আমরা শুনছি, জায়নিজম। এই মতবাদকে বলা হয় জায়নিজম, যে আমরা নির্দিষ্ট এক ধর্মকে পুঁজি করে একটা দেশ বানাবো, এই দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না। তারা এই চিন্তা করলো, এটা প্রসার ঘটাইলো যে আমাদের একটা রাষ্ট্র প্রয়োজন। এখন কি করবে? সবাই এটা প্রসার ঘটাইলো। এখন এই আইডিয়াটা যখন ছেড়ে দেওয়া হলো, তখন বিশ্বের যত ছড়িয়ে ছিটে থাকা ইহুদি আছে, এরা ভাবলো কথা তো ঠিক, আমাদের একটা রাষ্ট্র প্রয়োজন। তখন তারা যেহেতু বাইরে নির্যাতিত হচ্ছিল, এখন তাদের একটা রাষ্ট্র গঠন করতে গেলে একটা জায়গা খুঁজতে হবে, রাষ্ট্রের প্রয়োজন। এখন জায়গা কোথায় পাওয়া যায়? তারা এখন খুঁজে 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 অন্যদিকে তাকায় না, তারা এখন জায়গা খুঁজে কোথায় পাবে? তারা খুঁজে দেখে এই গোটা পৃথিবীতে ইহুদিদের জন্য একটাই পবিত্র জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে জেরুজালেম। আর জেরুজালেমটা অবস্থিত ফিলিস্তিনে। তারা তখন এই জায়গা ঠিক করলো। আমি সংক্ষেপে বলি, তারা এই জায়গা ঠিক করে সবাই একে একে সবাই ফিলিস্তিনে অটোম্যানদের সাম্রাজ্যে সবাই ঢুকতে শুরু করলো। আর সেই সময় মনে রাখতে হবে কোনো ভিসার ব্যবস্থা ছিল না, যার ইচ্ছা সে ঢুকতে পারে। এরপর যখন মানুষ একে একে ফিলিস্তিনে ঢুকতে শুরু করে, কোনো নিষেধ নাই, ইহুদিরা আসতে শুরু করে। এরপর ইহুদি আস্তে আস্তে জায়গাটা ভরপুর হতে লাগতেছে। এই রকম সময় 1914 সালে সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়, এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে অটোম্যানদের এম্পায়ার ধ্বংস হয়ে যায়। অটোম্যানদের সাম্রাজ্য সেখানেই থেমে যায়। 1914 সালে তাদের সাম্রাজ্য শেষ। প্রায় 700 থেকে 800 বছর তারা শাসন করে শেষ। এখন অটোম্যান যখন এই গোটা মধ্যপ্রাচ্য, জর্ডান, তারপর এই অঞ্চলগুলো যখন তারা শেষ হয়ে গেল, এখন শাসন করবে কি? সেই সময় পৃথিবীতে সুপার পাওয়ার ছিল ব্রিটেন এবং ফ্রান্স, এই দুইটা দেশ। এখন এই ফিলিস্তিন কিন্তু তখন বিশাল বড় ছিল, তখন মনে করেন এই মসজিদের সমান ধরে নেন, বিশাল বড়। তখন এই দুইটা রাজ্যের মধ্যে ঝগড়া বাঁধলো, এই ফিলিস্তিনের জায়গাটা কে নেবে। তখন তারা মধ্যে থেকে একটা ভাগ করলো, এই দরজা থেকে এতটুকু একটা ভাগ করলো। এই ভাগের এই পাশে নিবে হচ্ছে ফ্রান্স, এই পাশে নিবে ব্রিটেন। ব্রিটেনের ভাগ্যে তাহলে কি কি পড়লো? ইজিপ্ট, মিশর পড়লো, তারপরে দেখি ইরাক পড়লো। আমরা তো বুঝতে পারতেছি জর্ডানের অর্ধেক পড়লো, আর বাকি অর্ধেক ফ্রান্সের ভাগ্যে পড়ে গেল। তারা যখন এটা নিল, নেওয়ার পরে ইহুদির আস্তে 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 যখন ইসরায়েল আসতে শুরু করছে, এরা যখন নিল, নেওয়ার পরে এই প্রথম যুদ্ধের মাধ্যমে ব্রিটেন, ফ্রান্স এদের অর্থনৈতিক অবস্থাটা ডাউন হতে শুরু করলো। এখন যখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা ডাউন হয়, তখন ওই দেশ আর নেতৃত্ব দিতে সক্ষম হয় না। ব্রিটেন, ফ্রান্স এরা যখন নেতৃত্ব দিতে সক্ষম নয়, এরা নিজের যেই দেশ, নিজের যেই জায়গা, এটাকে এরা সামলাতে পারতেছে না, তাহলে দূরের কথা যে তারা ওই ফিলিস্তিনের জায়গাটাকে কি করবে? সামলে রাখবে। তখন তারা আস্তে আস্তে এদিকে ইরাক, এদিকে মিশর এই জায়গাগুলো তারা ছেড়ে দেয়। তবে এদের ছেড়ে দেওয়ার পূর্বে যখন এই ফিলিস্তিনে মুসলিমরা, অর্থাৎ আপনি মনে রাখতে হবে ফিলিস্তিনে সেই সময় দুই ধরনের মানুষ ছিল। এক নাম্বার ছিল আরবিয়ানরা, আরববাসী, দ্বিতীয় নাম্বার ছিল ইহুদিরা। এই দুই ধর্মের লোক যখন এখানে ছিল, নেতৃত্ব দিচ্ছে দুটা দেশ, ফ্রান্স, ব্রিটেন। লোক আছে দুই শ্রেণীর, মুসলিম, ইহুদি। এরা যখন এক জায়গায় হয়েছে, এক জায়গা তো থাকতে পারে না। এখন এরা বলে, এদের তো নিয়ত যে আমরা রাষ্ট্র গঠন করব, আর মুসলিমরা বলে যে আমার মাতৃভূমি, আমি তো ছেড়ে যাব না। এই যখন টানা হেঁচড়ার মধ্যে পড়ে যায়, তখন ব্রিটেন, ফ্রান্স এরা সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেরাই চলতে পারতেছি না, আমরা এদেরকে কীভাবে কি করব। তখন এরা করে কি, নিজেদের কর্তৃত্ব ছেড়ে দেয়, দিয়ে তারা ওই সময় নতুন নতুন জাতিসংঘ গঠিত হয়। নতুন জাতিসংঘ, যেটা বর্তমানে বোবা মুখে হাত দিয়ে বসে আছে, এই জাতিসংঘ গঠিত হয়। তখন এরা গিয়ে জাতিসংঘের হাতে এটা দিয়ে দেয় যে এরা দুই জাতি এখানে ঝামেলা বাঁধাইছে, আমরা এটাকে সমাধান করতে পারবো না, আপনারা সমাধান করে দেন। কথা বুঝতেছেন? এটা বলে তারা তাদের কর্তৃত্ব ছেড়ে দেয়। তবে ছোট্ট একটা জায়গা, যে জায়গাটাকে বলা হয় ব্রিটিশ প্যালেস্টাইন। যে ব্রিটিশ প্যালেস্টাইন, এটা হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। তো তারা ছোট্ট একটা জায়গা এটা রেখে দেয়। এখন
এটা যখন তারা চলে যায়, তো আমি বলছিলাম এই মসজিদের সমান এই পুরো জায়গাটা হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন, এটা পুরো হচ্ছে ফিলিস্তিন। তারা যখন এই জায়গাটা ছেড়ে জাতিসংঘের হাতে দিয়ে দেয়, জাতিসংঘ তখন এটাকে তো মিটমাট করে দিতে হবে। জাতিসংঘ তখন করে কি, একটা সুন্দর একটা বিচার করে দেয়। উড়ে এসে জুড়ে বসছে কারা? ইহুদিরা। মুসলিমরা আগে থেকেই আছে, তারা বিচার করে দেয় কি, তারা অর্ধাধিক করে দেয় যে এইটুকু অংশ 60 থেকে 70% অংশ হচ্ছে ইহুদিদের। বুঝতেছেন? 60 থেকে 70% জায়গা ইহুদিদের, বাকি 30 থেকে 40% জায়গা দিছে মুসলমানদেরকে, ফিলিস্তিনদেরকে। এই রকম ভাগ করে দিল। এখন একটা সমস্যা, মধ্যে পবিত্র জায়গা হচ্ছে জেরুজালেম, যেখানে আকসা মসজিদ, জেরুজালেম। এখন এটাকে নিয়ে হচ্ছে ঝামেলা, কারণ এটা মুসলিমদের জন্য পবিত্র জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এবং এটা ইহুদিদের জন্য তাদের পবিত্র জায়গা। এটাকে নিয়ে কী হবে? ভাগাভাগি তো করলো, মধ্যে পড়ে গেল জেরুজালেম। তখন তারা ভাগাভাগি করে দিল যে এই জেরুজালেমের অ্যাক্সেস 2 দলের কাছেই থাকবে, অর্থাৎ 2 দল এখানে প্রবেশ করতে পারবে। কিন্তু জায়গা তো দিছে ইহুদিদেরকে বেশি, এদেরকে কম। এখন এটাই বেঁধে গেল সমস্যা। এখন এদেরকে জায়গা কম দিছে, ইহুদিরা উড়ে এসে জুড়ে বসছে, এটা তো ঠিক রাখা যায় না। এরপরে এরা যখন এভাবে করে দিছে, এটা মেবি 1947 সালের ঘটনা। এটা 1947। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে 1914, দ্বিতীয় বিশ্ব সংগঠিত হয়েছে 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে। 6 বছর যুদ্ধ হয়েছে 1945 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত। 6 বছর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ হয়েছে, এরপরে হিটলার আসছে। হিটলার এসে গোটা পৃথিবীর ইহুদিদেরকে যেখানেই পায় সেখানেই কচুকাটা করে ফেলতেছে। ইহুদিরা তারা তো খুব নিপীড়নের মধ্যে, খুব আতঙ্কে, তারা সবাই ইসরায়েল তথা ফিলিস্তিন, ইসরায়েল না, কিন্তু কখনো এটা বলা যাবে না এটা ইসরায়েল, তারা ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করতে শুরু করছে। এখানে তারা নিরাপদ, তাদের এখানে জনসংখ্যা বেশি, তারা শুরু করছে। এরপর হিটলারের যুগ শেষ। 2 দল আছে। এই 2 দল আসার পর, আমি খুব সংক্ষেপে বলছি, এই 2 দল যখন থাকছে, আপনিই বলেন আপনার দেশে উড়ে এসে জুড়ে বসছে, আপনার এত বড় একটা জনসমর্থন, আপনাকে জায়গা দিচ্ছে অল্প একটু। আপনাদের সব মানুষকে আমি জায়গা দিলাম এই কর্নারের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনাদেরকে আমি জায়গা দিলাম, বাকি পুরোটাই দিলাম, উড়ে এসে জুড়ে বসছে। আপনারা মানতে পারবেন? তারা এইভাবে বটোয়ারা করে দিছে, মোড়ল হয়েছে, বটোয়ারা করে দিছে। এরপরে এটা তো সহ্য করা যায় না। এরপরে ফিলিস্তিন যেটা ভাগাভাগি তো করে দিছে। ফিলিস্তিন করে কি, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে দেয়, যুদ্ধ লেগে যায় 2। তো এরা ছিল খুব উগ্র টাইপের। এরা তো একে তো জোর করে ঢুকছে, দ্বিতীয়ত এরা এদের উপর প্রভাব খাটাইতে চায়। 2 ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বেঁধে যায়। এবং এই যুদ্ধে মিশর, তারপরে জর্ডান, লেবানন, তারপরে এইদিকে ইরাক, এরা সবাই করে কি, ফিলিস্তিনকে সমর্থন জানায়। আপনি মনে রাখেন, এই গোটা মসজিদ, এই মসজিদের সঙ্গে সবদিকে প্রত্যেকটা দেশ, চতুর্দিকে যে দেশগুলোর কথা বললাম, এরা মুসলিম দেশ না ভিন্ন দেশি? মুসলিম দেশ। মিশর, জর্ডান, লেবানন, এগুলো মুসলিম দেশ না? প্রত্যেকটা দেশের বর্ডার কিন্তু এই ফিলিস্তিনকে নিয়ে ঘিরে। তাহলে ওরা প্রবেশ করলো, ভাগাভাগি করে দিল। মনে করেন এই কর্নার সাইডে ভাগাভাগি করে দিছে, এই পাশে ইসরায়েল, এই পাশে ফিলিস্তিন। আমি বোঝানোর স্বার্থে বলছি, আপনার যে এটা গুগলে ম্যাপ দেখে নেবেন। ভাগাভাগি করে দিছে, যুদ্ধ লেগে গেছে, মুসলিমদেরকে জায়গা দিচ্ছে অল্প, যুদ্ধ বেঁধে গেছে। এই যুদ্ধ বাঁধার পরে আশেপাশের দেশগুলো সমর্থন কাকে করবে? ফিলিস্তিনকেই তো করবে। এরা ফিলিস্তিনকে এরা সাহায্য করতেছে। এই দিকে ইসরায়েল আবার করছে কি, এরা যখন এখানে দেশ গঠন করবে, এরা করছে কি, বড় বড় মোড়ল। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই দিকে মনে করেন ব্রিটেন, ফ্রান্স, এদের কর্তৃত্ব শেষ, এরা ডুবে গেছে। এখন আস্তে আস্তে উপরে উঠতেছে কি, আমেরিকা উঠতেছে। তো এরা যখন যুদ্ধ বাড়ছে, এরা সমর্থন জানাইছে। এদের সমর্থন পেয়ে যুদ্ধ করেও ফিলিস্তিন কোনো লাভ করতে পারে নাই, বরং ইসরায়েল বিজয়ী হয়ে যায়। এবং এই সময় যখন 1947 সাল 48 সাল এই সময় যখন যুদ্ধ হয়, এই সময়
এই পাশে থেকে মিশর, এই পাশে থেকে জর্ডান, তারা কিছুটা অংশ মনে করেন এই পাশে আমি যে গম্বুজে বসে আছি এইটুকু জায়গা মনে করেন মিশর দখল করছে। এইটুকু জায়গা, ছোট্ট একটা জায়গা মিশর দখল করছে। এই জায়গাতে মনে করেন 20 লক্ষ মানুষ আটবে। আপনি চিন্তা করেন 20 লক্ষ মানুষ আটবে এইটুকু জায়গা, চিন্তা করেন কত ছোট জায়গা। ওই পাশে জর্ডান অল্প কিছু জায়গা দখল করছে, বাকি যতটুকু পড়ে থাকে এই পুরো জায়গা দখলে নিয়ে নেয় কে? ইসরায়েল। এইটুকু জায়গা দখল করছে কে? এই দুই দেশ, মিশর এবং জর্ডান, এরা দখল করছে। বাকি এই পুরো জায়গাটা দখল কে নিয়ে নিল? ইসরায়েল নিয়ে নিল। তাহলে ফিলিস্তিনে আগে অর্ধেক ছিল, এখন তারও কি হয়ে গেল? কমে গেছে। এখন ইসরায়েলে বলতেছে আমরা তো যুদ্ধ করছি, তার মানে যুদ্ধে তোমরা পরাজিত হয়েছো, আমরা জয়ী হয়েছি, এর মানে আমাদের রাষ্ট্র গঠন হয়ে গেছে। এখন আমরা, এটা আমাদের ইহুদি রাষ্ট্র, এখানে আর কারো দখলদারি চলবে না। এইটুকু এখন দখল হয়ে আছে, এরপরে এইটুকু আর দখল করতে পারছে, এরা পরাজিত। ফিলিস্তিনের লোকদের জায়গা শর্ট, এদের জায়গা চলে গেছে পুরোটা। এর 20 বছর পর, 1947 থেকে 20 বছর, 1967 সালে, 1967 সালে আবার ফিলিস্তিন কি করে? যুদ্ধে লেগে যায়। মিশরও সমর্থন দেয়, আবার জর্ডান সমর্থন দেয়, এদিকে সবাই সমর্থন দেয়। কিন্তু এইবারেও ফিলিস্তিন কোন পর্দা বাজাইতে পারে না, আবার ইসরায়েলের কাছে তারা হেরে যায়। এরপর যখন হেরে যায়, পূর্বে বলছিলাম অল্প একটু জায়গা মিশর দখল করছে, ইজিপ্ট, এই পাশে জর্ডান অল্প একটু জায়গা দখল করছে। এইবার যুদ্ধ লাগে, এইটুকু জায়গা কি করে ফেলছে? হারায় ফেলছে। এখন এইটুকু জায়গা যখন হারায় ফেলছে, তখন ইহুদিরা করলো কি, যে তোমরা যেহেতু বারবার আমাদের উপর হামলা করতেছো, এই জায়গাগুলো আমরা দখল করছি, এগুলো তোমাদেরকে আবার ফিরিয়ে দিলাম। তবে শর্ত, তোমাদের শর্ত স্বাক্ষর করতে হবে, তোমরা আর আমাদের সাথে যুদ্ধে নামা যাবে না। এই বলে এইটুকু জায়গা ফিরে দিছে। এখন আমরা যে ছোট কাল থেকে দেখে আসতেছি যুদ্ধ বাঁচতেছি, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, আপনারা এই সমস্ত বিষয়ে অনেক ইনফরমেশন পাবেন, আমি সংক্ষেপে বলছি মনে থাকার জন্য। এইটুকু জায়গা ধরে নেন, এই কর্নার ঘেঁষে, এই নীল দাগ ঘেঁষে এইটুকু জায়গা, এটা হচ্ছে মিশর দখল করছিল। ওই পাশে অল্প একটু জায়গা জর্ডান দখল করছে, ওখানে জেরুজালেম। এইটুকু জায়গা দখল হয়ে গেছে। এরা বললো যে আমরা ফিরিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করা যাবে না। এখন বুঝেন এইটুকু যে জায়গা, এই জায়গাটুকু হচ্ছে গাজা। এইটুকু জায়গা কি? যে গাজাতে হামলা হচ্ছে, এইটুকু জায়গা কি? গাজা। আর ওইটুকু জায়গা ওটা হচ্ছে মূল প্যালেস্টাইন, মূল ফিলিস্তিন। বুঝছেন? এখন এই রকম যখন অবস্থা হলো, ফিলিস্তিনের লোকদের তো কি জায়গা শর্ট, তারা পুরোটা দখল করে নিল। এদের কাজটা কীরকম হলো? উড়ে এসে জুড়ে বসছে। ব্যাপারটা কী রকম হলো? যে ব্যাপারটা এইরকম হলো যে আপনার রাষ্ট্রে, আমার এই দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের বাপ দাদা থেকে নিয়ে আমরা এই দেশে বসবাস করতেছি, স্বাধীনভাবে আমরা বসবাস করছি। এরপরে আমরা দেখলাম যে আমাদের পাশের দেশ মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। নির্যাতনের চাপে পড়ে তারা যখন কোনো দেশ তাদেরকে আশ্রয় দিচ্ছে না, আমরা দয়ার শরীর, আমরা আশ্রয় দিয়ে তাদেরকে চট্টগ্রামে ঢুকাইলাম। ওই দেখি তো আমরা তাদেরকে দয়া করে ঢুকাইলাম। দয়া করে ঢুকানোর ফলশ্রুতিতে কী হলো? তারা আমাদের গোটা বাংলাদেশকে কেড়ে নিল। কথা বুঝতেছেন? অটোম্যান সাম্রাজ্যের সময়, ওসমানীয় খেলাফতের সময় তারা তো দয়া করেই ঢুকাইছে, যে ওদেরকে মারে ফেলতেছে, আমাদের এখানে নিরাপদ, আসো। তারা চাইলে বাধা দিতে পারতো না? তারা বাধা দেয়নি, আসো। তারা আসছে, জায়গা দিছে। এখন কি দেখা গেল? যাকে আপনি আশ্রয় দিলেন, যেই প্লেটে খেলো সেই প্লেটই ফুটা করে ফেললো। এখন আপনার জায়গা কয়টুকু থাকলো? পুরো জায়গা নিয়ে নিল ইসরায়েল। এইটুকু জায়গা, ছোট্ট একটু জায়গা, এইটুকু জায়গা, এর এই পাশে মিশর, এই পাশে মিশর, এইটুকু পুরোটাই ইসরায়েল, এই পাশে পুরোটাই সমুদ্র। আপনি যাবেন কোন পাশে? কোন চিপাই পড়ে গেল ভাবেন একবার। এই পাশে পুরোটাই সমুদ্র, এই পাশে পুরোটাই ইসরায়েল, ছোট্ট একটু কোনা মিশরে, ব্যাস আটকা পড়ে গেল। এই দেখি মূল প্যালেস্টাইনের ছোট্ট একটা অংশ যেটা জর্ডান দখল করছিল, ব্যাস এতটুকুই। তারা যখন দখল করে ফেলছে, এখন রাষ্ট্র নাই, তারা দখল করে ফেলছে। এরপর আমেরিকা যখন সুপার পাওয়ার হতে শুরু করে, তখন
আমেরিকা একটা সমঝোতায় আসলো। আমেরিকা তখন নাক গলান শুরু করলো যে এইভাবে তো চলে না, তোমাদের মধ্যে একটা শান্তি চুক্তি করা হোক। কি শান্তি চুক্তি? তোমাদের দুই ধর্মের জন্যই মধ্যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এটা তোমাদের জন্যই পবিত্র জায়গা, এখানে দুই দলেরই ঢোকার অধিকার রয়েছে। তো তোমরা একটা চুক্তিতে স্বাক্ষর করো। কি চুক্তি? তোমরা দুই দলে এখানে ঢুকতে পারবা, কেউ কাউকে কোনো রকম আঘাত করা যাবে না। ইসরায়েলিরা, ইহুদি জাতি কিন্তু বড় কঠিন জাতি, পৃথিবীর 1 নম্বর ঘাটতেরা জাতি। আপনি চান সারা জীবন আপনি এখানে বসে গবেষণা করেন, তপস্যা করেন, আপনি কোনোদিন ইহুদি হতে পারবেন না, এটা জানেন? আপনি সারা জীবন চিন্তা করেন যে আমি ইহুদি হব, আপনি ইহুদি হতে পারবেন না। আপনি গিয়ে ইসরায়েলে গিয়ে বসবাস করতে পারবেন না। ইহুদি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় একটা জাতি। তো আপনি চাইলে ইহুদি হতে পারবেন, আপনি চাইলে খ্রিস্টান হতে পারবেন, আপনি চাইলে হিন্দু হতে পারবেন, আপনি নাস্তিক হতে পারবেন, সবই পারবেন, কিন্তু আপনি কখনো ইহুদি হতে পারবেন না। ইহুদি হতে গেলে আপনি ইহুদি ঘরে জন্মগ্রহণ করতে হবে। এরা হচ্ছে এই জাতি। এই জাতি এখন করছে কি, বাইতুল মুকাদ্দাসে দুই দলের লোকেরই অ্যাক্সেস আছে, দুই দলের লোকই ঢুকতে পারবে। তখন তারা করে কি, যখন মুসলমানরা ঢুকে, আপনারা সবাই জানেন ফিলিস্তিনের লোকেরা যখন মসজিদে ঢুকে, তখন তারা ঢুকে মুসলমানদেরকে মারে। যখন বলা হয় মারছো কেন, তখন বলে আমরা তো মারিনি, আমাদেরকে বলা হয়েছে অস্ত্র ব্যবহার করা যাবে না, আমরা তো মারিনি। এখন একটু হয়রানি করা, এটা তো মারা না, মুসলমানদের উপর নির্যাতন। ওদেরকে বলা হয়েছে তোমরা মুসলমানের জায়গায় ঢুকবা না। এখন একটা ইহুদির যদি বাড়ি শর্ট পড়ে, মনে করেন আপনার থাকার বাসা নেই, ও করবে কি, গাজাতে ঢুকবে, ও মূল ফিলিস্তিনে ঢুকবে, ঢুকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওই বাসাও দখল করে নেবে। কথা বুঝতেছেন? এখন আপনাকে যদি আমি ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই, আপনি বিচার কাকে দিবেন? আপনার এলাকার কমিশনারকে, আপনার এলাকার চেয়ারম্যানকে বিচার দিবেন। তো গাজাবাসী বিচার কাকে দিবে? পুরোটাই তো শাসন করতেছে কে? ইসরায়েল, ইহুদি। আপনি বিচার কাকে দিবেন? এইভাবে তারা মুসলমানদের ওপর, ফিলিস্তিনের লোকদের ওপর তারা এইভাবে নির্যাতন চালায়। এখন এতটুকু ঘটনা যেটা গেছে, এটা স্বাভাবিক চলতেছে, যুদ্ধ কিন্তু থামেনি, দুই দলের মধ্যে যুদ্ধ হয়। তাহলে আমরা কি বুঝলাম? এই ছোট্ট একটা জায়গা গাজা, ওই ছোট্ট একটা জায়গা প্যালেস্টাইন, মধ্যে বিশাল ফুটবল মাঠ, পুরো মসজিদের মনে করেন 5টা কাতার সবই পড়ে গেল ইহুদিদের দখলে। এতটুকু ঠিকঠাক। এরপরে সংক্ষেপে বলছি, এরপরে এই যে গাজা অংশটুকু আছে না, এই গাজা অংশটুকু যেহেতু নির্যাতিত, এখানে এসে একটা দল এসে এটার কর্তৃত্ব হাতে নেয়, যেই দলের নাম হচ্ছে হামাস বাহিনী। নাম শুনছেন? হামাস। যারা আমরা গত কিছুদিন আগে আমরা দেখছি যে ইহুদিদের ফেস্টিভ্যালের সময়, তাদের উৎসবের সময় হামাস বাহিনী তাদের ওই আয়রন ডমকে ফাঁকি দিয়ে তারা ইসরায়েলের মধ্যে প্রবেশ করে তাদের প্রায় 700-800 মানুষকে মেরে ফেলছিল। গত কিছুদিন আগে খবর হয়েছিল, কিন্তু আমরা অনেকে ভিডিও দেখছি। তারা পাখির মতো কি করছে, এই হামাস বাহিনী ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য তারা গাজাতে যখন অবস্থান নিল, পুরোটা কর্তৃত্ব নিয়ে নিল। দেখেন এরা কতটা বর্বর। এরা যখন একটা দেশের কেউ নেই, মাথা বলতে কেউ নেই, একটা দেশকে চালানোর জন্য, একটা দেশকে প্রোটেক্ট করার জন্য তারা যখন এই ছোট্ট গাজাকে নিছে, তখন বলেন তো গাজার কয় সাইডে ফাঁকা আছে? এই সাইডে পুরোটাই ইসরায়েল, এই সাইডে পুরোটাই সমুদ্র। এই ইহুদিরা করলো কি, এই গাজার পুরোটুকু জায়গা তারা একটা বাউন্ডারি দিয়ে দিল। তারা একটা পুরো জায়গা কি করছে, ছোট্ট একটা জায়গা, গোটা ফিলিস্তিনের যত মুসলমান ছিল সবাইকে তাদের বাপ দাদার জায়গা ছেড়ে সবাইকে এই গাজা নয় ফিলিস্তিনে কি করে দিছে, ঢুকে দিছে। আপনি বুঝেন, কোটি কোটি মানুষকে ঢুকে দিল কার মধ্যে? ছোট্ট একটা জায়গার মধ্যে ঢুকে দিল, যেই জায়গায় মনে করেন সেই সময় তো অল্প ছিল, আমরা ছোট থেকে শুনতেছি 20 লক্ষ মুসলমানকে, 20 লক্ষ প্যালেস্টাইনবাসীকে তারা ওই ছোট্ট গাজাতে ঢুকে দিল। দেওয়ার পর পুরোটা এরা নিছে। নেওয়ার পরে এই যখন হামাস বাহিনী যখন কর্তৃত্ব নিয়ে নিল এই ছোট গাজাটুকুর, তখন তারা করলো কি, এইটুকু অঞ্চল পুরোটা তারা বাউন্ডারি দিয়ে দিল। দিয়ে পুরো বাউন্ডারি জুড়ে তারা সেনা মোতায়েন করলো। এমনভাবে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড়, দ্য বিগেস্ট এয়ার প্রিজন অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। গাজাকে কি বলা হয়? পৃথিবীর সবচেয়ে এয়ার প্রিজন, মানে যার আকাশপথ খোলা ফাঁকা। সাধারণত প্রিজন মানে জেলখানার তো বন্দি, 14 শিখের জেলখানা না, এটা বন্দি। এই যুবক ঘুমাচ্ছে, ওকে ডাকে দেন তো।
একটা পুরো একটা জায়গার মুখ বন্ধ, তাহলে গাজাবাসীর ওপরে খোলা, সবই খোলা, কিন্তু দুই ধারে বন্ধ। এখন এমন অবস্থা করলো, গাজাবাসী চাইলেই তাদের ওই গাজা থেকে বের হতে পারে না। গাজাবাসী চাইলেই যা ইচ্ছা তা খেতে পারে না। আপনি চাইলে আপনি পোলা মাংস, কোরমা যা ইচ্ছা তাই খাচ্ছেন, আপনার দেশে আপনি সোনা নিয়ে এসে খান, কিন্তু গাজাবাসী চাইলেই তারা তাদের গাজাতে কোনো খাবার জিনিস প্রবেশ করাতে পারে না। কারণ মূল বর্ডারে কারা আছে? ইসরায়েলি। যেটাই করবেন, ওরা আপনাকে যা খাওয়াবে আপনি তাই খাবেন, ওরা আপনাকে যতটুকু পানি দিবে আপনি ততটুকুই পানি পাবেন, ওরা আপনাকে যতটুকু খাবার দিবে, স্বাধীনতা দিবে, আপনাকে বাহির হতে দিবে, এমনকি ওরা আপনাকে যখন ইচ্ছে তখন বিদ্যুৎ দিবে, যখন ইচ্ছে তখন বিদ্যুৎ বন্ধ করে নেবে। পুরো একটা দেশের কর্তৃত্ব, পুরো একটা অঞ্চল কর্তৃত্ব ইসরায়েল নিয়ে নেয়। এইভাবে যখন তারা গাজার অ্যাক্সেস নিয়ে নিছে, এখন গাজাবাসী আছে না, গাজাবাসী চিপায় পড়ছে না, এখন তারা বাহিরেও বের হতে পারে না, কিছুই না। এখন তারা এইভাবে এতটুকুই। আমরা যেই লড়াইয়ের কথাটা শুনি যে ইসরায়েল বম মারছে গাজায়, গাজা উপত্যকায়, এই লড়াইটা মূলত শুরু হয়েছে যখন থেকে হামাস বাহিনী গাজার কর্তৃত্ব নিছে। তখনকার থেকে এই জিনিসটা আমরা বেশি করে শুনতে শুরু করছি যে ইসরায়েল ফিলিস্তিনে বম মারা শুরু করছে। তারা এখন আমাদের এই ফিলিস্তিনে, তারা এখন এই গাজাতে বম মারে যখন মন চায়, নিজের যখন পাওয়ার। একটা বুঝেন যে আপনাদের মধ্যে যতগুলো মানুষ আছে, এর মধ্যে দেখবেন একটা ছোট বাচ্চা, যাদের ছোট, এর মধ্যে যা একটু বড়, তাই দেখবেন যদি চায় যে আমি আমার কর্তৃত্ব জহার করতে, তাহলে দেখবেন ছোট একটা বাচ্চা ঠাস করে চল লাগিয়ে দেবে। বুঝেন নাই? আপনাদের মধ্যে যদি একজন একটা ঠাস করে চল লাগায়, 10 জনকে চল লাগে, তাহলে বাকিরা ভয় পাবেন না? এই তো অবস্থা। এখন ইসরায়েলিরা যখনই মন চায় গোটা বিশ্বকে ভয় দেখাতে গাজাতে একটা বম মেরে দেয়। গাজা ইসরায়েলে যখন নির্বাচন হয় তখন একটা সরকার পতন হবে। তাহলে যেমন আমাদের দেশে মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, এখন বিএনপি আওয়ামী লীগ, মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা যায় ভাবে এমন অবস্থা। এখন আওয়ামী লীগ খুবই দুর্বল, এখন করবে কি, আওয়ামী লীগের যায় প্রধান, তাই এখন টুকুস করে একটা বম মেরে দিবে গাজার মধ্যে। আপনাদেরকে আমি অনেক কষ্ট দিচ্ছি, গরমে গা ঘেমে গেছে। একটা বম মেরে দিবে কোথায়? গাজার মধ্যে। এখন একটা বম যখন মারা দিল, তার মানে এখন প্রচার হবে যে আমাদের যে রাষ্ট্রপ্রধান তাই অনেক ক্ষমতাধর ব্যক্তি, সে অনেক কিছুকে কন্ট্রোল করতে পারে, সে দেশ চালাইতে পারবে। তারা নিজেদের কর্তৃত্বকে, নিজেদের ক্ষমতাকে জয় করতেছে। আর এটি গাজার মধ্যে 20 লক্ষ মানুষ, যার 50% হচ্ছে শিশু। তারা শিশুকেও দেখে না, তারা মহিলাকেও দেখে না, তারা যখন ইচ্ছা তখন বম মারতেছে। গাজাবাসী সবসময় এই আতঙ্কেই থাকে কখন বম পড়বে, জীবন শেষ, তাদের কাছে জীবনের কোনো মূল্য নাই। তারা এইভাবে ভয়ে ভয়ে তারা দিন পাড়ি দিচ্ছে যখন ইচ্ছা তখন। অথচ আমাদের নবী বলছে, যুদ্ধে যখন যাবা মহিলাদেরকে, ধর্মযাজকদেরকে, শিশুদেরকে কখনো আঘাত করো না। কিন্তু এই ইসরায়েলিরা, এই বদমাইশগুলা যখন ইচ্ছা তখন বম ফেলতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে বর্তমান। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এখানে কি উড়ে এসে জুড়ে বসার অবস্থা হয় নাই? উড়ে এসে জুড়ে বসা হয় নাই? আমার দেশে আমি জায়গা দিলাম, তুমি পুরোটা দখল করে আমাকে এক চিপায় রাখলা, এখন বলতেছো আমরা এইটাও নিধনের কাজ চালাচ্ছি। তারা সবসময় নাম দেয় যে আমরা হামাস নিধনের কাজ চালাচ্ছি, হামাস একটা জঙ্গি সংগঠন, আমরা এটাকে নিধন করতেছি। এই নামে একটা দেশের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করে ফেলতেছে। আর এই দেখি যত মুরলগুলো আছে, এরা কেউ আর কথা বলতে পারে না। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই বললাম এই কারণেই, আমরা অনেকে হয়তো জানি না, ইতিহাস বুঝছেন তো, অনেকে পড়ে আছেন, হয়তো অনেকে পুরোটা শুনতে পারেন নাই। এগুলো আপনার নেটে ঘাটলে পাবেন, অথবা আমার এখানে ভিডিও হচ্ছে, এটাও হয়তো নেটে যাবে। আপনারা একটু যদি কিছু না মনে করেন, একটু নেটে গিয়ে সার্চ দিবেন। আমার যে আইডির নাম ইউষা89, YOUHAC89, এটা দিলে আমার ইয়েটা আসবে। যদি মনে চায় আপনারা অন্যভাবে অন্য সোর্সে এগুলো জানতে পারবেন, যেহেতু এই ঘটনাগুলো কেউ আপনাকে বলবে না, অথবা বলেও না। এই ঘটনাগুলো কেউ বলবে না, বলেও না। আমারও অনেক কষ্ট করে এগুলো খুঁজতে হয়েছে, এগুলোকে সামারাইজ করতে হয়েছে, এরপর আপনাদেরকে বলতেছি। তো এই হচ্ছে ইতিহাস। কি বুঝলাম আমরা? পুরোটা ছিল, আমি একটু সামারাইজ করে বলতেছি সংক্ষিপ্ত, এরপরে ওয়াজ শেষ, অনেক সময় নিয়ে ফেলছি। সংক্ষেপে দেখেন, পুরো ইউরোপ, তারপর মধ্যপ্রাচ্য, এশিয়া, এগুলোর সবগুলার ক্ষমতা ছিল একটাই সাম্রাজ্যের কাছে, একটা এম্পায়ারের কাছে, সেটা হচ্ছে অটোমান
যেটা হচ্ছে ওসমানীয় খেলাফত, যেই ওসমান ছিল আর্তুরুল বের ছেলে। আমরা এটা অনেকেই জানি, বর্তমানে একটা ভাইরাল ড্রামা যেটা চলে তুর্কি এটা। এখন এই ওসমানীয়রা শাসন করছে 1800 শতকের কাছাকাছি। এরপরে ইংরেজরা আসছিল, প্রথম যুদ্ধের মাধ্যমে ওসমানীয় খিলাফত শেষ। এরপরে এই পুরো প্যালেস্টাইন যেটা ছিল বড়, এই প্যালেস্টাইনের কর্তৃত্ব নেয় ফ্রান্স এবং ব্রিটেন। এই দুইটা রাষ্ট্র এটার অ্যাক্সেস নেয়, অর্ধাধিক করে ভাগ করে নেয়। কিন্তু নিজেদের পায়ের তলার মাটি যখন চলে যাচ্ছিল, কাদের কারণে? জার্মানির কারণে কিন্তু এদের নরভর অবস্থা হয়ে গিয়েছিল। এদের অবস্থা যখন একটু দুর্বল হয়ে যায়, তখন এরা করে কি, এই প্যালেস্টাইনকে ছেড়ে জাতিসংঘের হাতে ছেড়ে দেয়, যে আপনারা এখানে যেহেতু দুইটা জাতি আসছে, মুসলিম জাতি, ইহুদি জাতি, এদেরকে আপনারা কি করেন, আপনারা এদেরকে দেখে রাখেন। তখন এরা যখন ছেড়ে দেয়, তখন জাতিসংঘ ভাগ করে দেয় এমনভাবে 60% দেয় ইহুদিদেরকে, বাকি 30-40% দেয় মুসলমানদেরকে। দেওয়ার পরে পুরো যে জেরুজালেম, এটাতে 2 দলের ঢোকার অনুমতি দেয়। তো এটাকে নিয়ে যখন এই অবস্থা, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ লাগলে বাকি মুসলিম দেশগুলো সাহায্য করে, কিন্তু ইসরায়েলের সাথে তারা পেরে উঠতে পারে না, কারণ তাদের প্রধান হাতিয়ার, তারা এসেই সর্বপ্রথম হাত পাকাইছে আমেরিকার সাথে, বড় বড় যারা পরাশক্তি তাদের সাথে। এদের সাথে যখন পারে না, এরপর যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনে অনেক জায়গা কমে যায় এবং সর্বশেষ কমতে আমাদের গাজাবাসীর জন্য ছোট্ট একটা জায়গা, যেখানে সর্বোচ্চ হয়তো 50 লাখ মানুষ আসতে পারবে, ছোট একটা জায়গা যেটাকে পুরোটা তারা ঘেরাও করে রাখছে, অল্প একটু প্যালেস্টাইন। এখন তারা চিন্তায় আছে এইটুকুকেও কীভাবে তারা অ্যাক্সেস করে নেবে। শেষ, আমাদের বাড়িতে এসে উড়ে এসে জুড়ে বসে আমাদের সন্তানকে মেরে শেষ। এরপরেও কি আমরা তাদের দেখানো তাদের পণ্য বয়কট করব না? ছেড়ে দিছেন? ছাড়ছেন? হ্যাঁ, একজনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো কয়টা ইসরায়েলি পণ্য, বলতে পারবেন? খালি একটা জোরে সোরে বলতে পারবো, কোকা-কোলা, তাই না? আমরা প্রত্যেকে এটা ছেড়ে দিব, যেহেতু আমাদের ভাইদেরকে মারতেছে, আমরা তাদেরকে সাহায্য করতে পারি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। যে ইতিহাসটা বললাম, এই ইতিহাসটা আপনার সন্তানের, আপনার পরিবারের এটা জানা উচিত, কারণ আপনার সন্তান আজ থেকে 2 যুগ পরে গিয়ে এটা আর কখনোই বলবে না যে প্যালেস্টাইন আমাদের ছিল। তারা বলবে এটা তো ইহুদিদেরই ছিল, আমরাই তো জোর করে ঢুকে পড়ছি, আমরাই তো ওখানে দোষী, তারা তাই বলবে। এই কারণেই বলা, আপনার সন্তানকে আপনি সাবধান করেন, আপনার সন্তানকে আপনি জানান যে ওই প্যালেস্টাইন পুরোটা আমরা মুসলিমদেরই ছিল, সেটাতে ওরা ঢুকে উড়ে এসে জুড়ে বসেছে। আল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। এখন এত বড় একটা ইতিহাস, অনেক বড় ইতিহাস পড়লে আপনার অনেক সময় লাগবে, সেটাকে আমি আধা ঘন্টার মধ্যে বললাম। হয়তো কিছু জায়গায় মিস্টেক হতে পারে, যে জায়গাগুলো মিস্টেক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত